আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজকের ভিডিওতে কথা বলবো গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিট অর্থাৎ মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষার বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিস্তারিত সমাধান নিয়ে। শুরুতে আমরা কথা বলবো ইংরেজি অংশের সমাধান নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইংরেজি অংশের কোশ্চেন্স। Question number 1. The factory turns dash 50 tons of fertilizer a day. Choose the right word to fill in the blank. এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টার্নসের পর একটা আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে, যেটা ব্যবহার করার ফলে এটার মিনিংটা পূর্ণতা পাবে, এই সেন্টেন্সটার মিনিং পূর্ণতা পাবে। সো আমরা যদি খেয়াল করি যে দ্য ফ্যাক্টরি টার্নস আউট 50 টনস অফ ফার্টিলাইজার আ ডে। টার্নস আউট অর্থ হচ্ছে সাপ্লাই দেয়া, দ্যাট মিনস হচ্ছে কোনো ফার্টিলাইজার প্রডিউস করে এই ফ্যাক্টরিটা সেটাকে সাপ্লাই দিচ্ছে। সো এখানে টার্নস আউট মানে হচ্ছে সাপ্লাই দেওয়া মিনিং। এ কারণেই কিন্তু আমরা এখানে অ্যান্সার হিসেবে আউটকে নিয়েছি। বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলে অর্থের পূর্ণতা পাবে না। সো কোয়েশ্চেন নাম্বার 1, দ্য ফ্যাক্টরি টার্নস আউট 50 টনস অফ ফার্টিলাইজার আ ডে, অর্থাৎ ফ্যাক্টরিটা প্রতিদিন 50 টনস অফ ফার্টিলাইজার সাপ্লাই দিচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 2, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? আমরা যদি এ নাম্বার অপশনসটা খেয়াল করি যে এন্টারিং দ্য রুম দ্য লাইট ওয়াজ অফ, কমার পর আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হিসেবে দ্য লাইটকে ব্যবহার করা হয়েছে। সো এই অপশনটাকে যদি আমরা চুজ করি তাহলে এর মিনিংটা এমন হচ্ছে যে দ্য লাইটটাই কিন্তু রুমে এন্টার করছে, আসলে কিন্তু লাইট রুমে এন্টার করতে পারে না। সো দ্যাট ইজ হোয়াই এ নাম্বার অপশনটা ভুল। অপশন বিতেও সেম ভুল করেছে, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, মানে গার্ডেনে হাঁটাহাঁটি কে করতেছিল? হার লেক। পরে সাবজেক্ট হিসেবে হার লেক ব্যবহার করার কারণে এটা যদি আমরা চুজ করি তার মানে এটার অর্থ হবে যে হার লেগ মানে তার পা গার্ডেনের ভেতর ওয়াক করতেছিল বা হাঁটাহাঁটি করতেছিল। সো এটা অপশন ভুল। বাই দ্য সেম ওয়ে অপশন ডিতেও আমরা দেখতে পাচ্ছি পরে সাবজেক্ট হিসেবে এ কার ব্যবহার করেছে, দ্যাট মিন্স কারটা কি ক্রস দ্য স্ট্রিট, হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট, কার কি রাস্তা পার হয়েছে? না, কার তো রাস্তা পার হয়নি। সো ডি নাম্বার অপশনটাও ভুল। এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট, দ্য বয় রিসিভড এ ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনস ফর হিজ অ্যাচিভমেন্ট। অপশন এ বি ডি ভুল। কোয়েশ্চেন নাম্বার 3 যদি খেয়াল করি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ম্যাগনাম অপাস। ম্যাগনাম অপাস এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে সবচেয়ে ভালো কাজ যেটাকে বলে। ম্যাগনাম অপাস মানে হচ্ছে সবচেয়ে ভালো কাজ। সো সবচেয়ে ভালো কাজের মিনিং হচ্ছে বেস্ট ওয়ার্ক। সো এটার সাথে এটা মিনিং মিলে যায়। সো কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হবে বি, বেস্ট ওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 4 যদি আমরা খেয়াল করি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কাউন্টেবল নাউন। এখানে কাউন্টেবল নাউন কোনটা? আমরা যদি অপশন এ খেয়াল করি যে ফার্নিচার, আমরা কিন্তু ফার্নিচারকে কাউন্ট করি না। কাউন্ট করি আমরা চেয়ার থাকলে সেটাকে কাউন্ট করতে পারি বা টেবিল কাউন্ট করতে পারি, কিন্তু আমরা ফার্নিচার জিনিসটাকে কাউন্ট করি না। বাই দ্য সেম ওয়ে আমরা মানিকে কাউন্ট করি না, আমরা টাকা কাউন্ট করি অথবা আমরা রুপি কাউন্ট করি, ডলার কাউন্ট করি, কিন্তু মানিটাকে কাউন্ট করি না। বাই দ্য সেম ওয়ে নিউজ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো এখানে এই তিনটা অপশনই ভুল। সো কারেক্ট অ্যান্সার হবে হেডাচ, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এবার আমরা খেয়াল করব কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য প্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যালামনা। অ্যালামনায়ের প্লোরাল ফর্ম কী হবে? অ্যালামনায়ের প্লোরাল ফর্ম হবে অ্যালামনি, এনআই হবে। কোয়েশ্চেন নাম্বার 6 যদি খেয়াল করি যে হোয়েন আই এম অনলাইন আই হ্যাভ লিবার্টি, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান্ড কি। সো আমরা এই সেন্টেন্সটাতে যদি খেয়াল করি যে আই অ্যাম অনলাইন, সো এমটা হচ্ছে এখানে বি ভার্ব। সো বি ভার্বের পরে যে এখানে ব্যবহার করা হয়েছে অনলাইন, এই অনলাইনটা কিন্তু আইটাকেই মিন করতেছে। আই অ্যাম অনলাইন মিন হচ্ছে আই ইজ ইকুয়াল টু অনলাইন। সো অনলাইনটা কিন্তু আয়ের পরিবর্তেই বসেছে। সো এখানে এটা হচ্ছে অ্যাজেক্টিভ, অনলাইনটা আইটাকে মডিফাই করার কারণে এটা অ্যাজেক্টিভ। বাই দ্য সেম ওয়ে 7 নাম্বার কোয়েশ্চেন্স, চুজ দ্য অ্যান্টোনিম অফ হেলদি। হেলদির অ্যান্টোনিম কী হবে? হেলদির অ্যান্টোনিম হবে আনহেলদি। যেহেতু আনহেলদি নেই, আনহেলদি দ্বারা এখানে বোঝাচ্ছে আনহোলসাম, সেম জিনিস। আনহোলসাম আর আনহেলদি সেম মিনিং বিয়ার করে। সো এখানে কোয়েশ্চেন 7-এর অ্যান্সার হবে আনহোলসাম। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য কোয়েশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড, দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ অ্যান্ড কি। সো আমরা এটাকে যদি
হাউ হি উইল রেসপন্ড, এই টোটালটাকে উঠিয়ে যদি এটার পরিবর্তে আমরা ইট ব্যবহার করি অ্যান্সার, তাহলে কিন্তু সেন্টেন্সটা মিলে যাচ্ছে। যেমন ইট ইজ দ্য কোয়েশ্চেন বা দ্য কোয়েশ্চেন ইজ ইট। সো এই টোটাল যে আন্ডারলাইন পার্টটা এটা হচ্ছে একটা ক্লজ, এই ক্লজটাকে উঠিয়ে আমরা এটার পরিবর্তে কিন্তু একটা ইট ব্যবহার করতে পারছি। সো এটা হচ্ছে একটা নাউন ক্লজ, কারণ নাউন ক্লজের পরিবর্তেই ইট ব্যবহার করা যায়। বা এখানে আমরা আরও অন্যভাবে চিন্তা করতে পারি যে দ্য কোয়েশ্চেন সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব এবং তারপরে এটা হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্ট হিসেবে কিন্তু নাউন ক্লজ বসে। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিজেন্ট? ইনডিজেন্টের কারেক্ট সিনোনিম কোনটা? ইনডিজেন্ট মানে হচ্ছে কি দরিদ্র, দরিদ্রতা যেটাকে বলে বা দরিদ্র। ইনডিজেন্ট হচ্ছে দরিদ্র, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো এটার সিনোনিম হিসেবে কিন্তু পোরটাই আসবে, বাকি যে ওয়েলদি, কমফোর্টেবল, অ্যাফ্লুয়েন্ট এগুলো আসবে না। ওয়েলদি আর অ্যাফ্লুয়েন্ট কিন্তু সিনোনিম, আর কমফোর্টেবল আলাদা একটা মিনিং বিয়ার করে। সো এখানে ইনডিজেন্টের সিনোনিম হিসেবে পোর। কোয়েশ্চেন নাম্বার 10, যে ফাইন্ড দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনকারেক্ট কোনটা ছিল এখানে? আমরা যদি অপশন এ দেখি যে এটিকেট, এটা ঠিক। নাইটমেয়ারও ঠিক, কোয়েশ্চেন নেয়ার এটাও ঠিক, ম্যানিফেস্টেশন এটা কিন্তু ভুল। ম্যানিফেস্টেশন এই বানানটা ভুল রয়েছে। সো এবার আমরা একটা প্যাসেজ দেওয়া আছে, আমরা প্যাসেজটা পড়বো না। সো আমরা প্যাসেজের জাস্ট অ্যান্সারের দিকে চলে যাব, কারণ প্যাসেজ পড়তে অনেক বেশি টাইম লাগবে। সো আমরা প্যাসেজ থেকে কোয়েশ্চেন নাম্বার 11 যদি খেয়াল করি, চুজ দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। এই প্যাসেজ অনুসারে এটার বেস্ট টাইটেল হিসাবে এটাকে নেওয়া যায়, সেটা হচ্ছে যে রিকনসিডারিং দ্য অবজেক্টিভস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্যকে রিকনসিডার করা। এটাই হচ্ছে এই প্যাসেজের বেস্ট টাইটেল। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস? প্যাসেজ অনুসারে এখানের কোন স্টেটমেন্টটা মিথ্যা? দ্য এডুকেটেড পিপল হ্যাভ অলওয়েজ ডান হেইনাস অ্যাক্টস। দ্য এডুকেটেড পিপল হ্যাভ অলওয়েজ ডান হেইনাস অ্যাক্টস, অর্থাৎ শিক্ষিত মানুষেরা সবসময় ঘৃণ্য কাজ করে, এটা এই প্যাসেজের কোথাও বলা ছিল না। সো এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। এখানে অন্য যেই স্টেটমেন্টগুলো ছিল সবগুলাই প্যাসেজ অনুসারে সত্য। যেমন এডুকেশন অ্যাফেক্টস আস ইন দ্য ওয়ে উই ইন্টেন্ড টু ইউজ, এটা প্যাসেজে বলা ছিল। ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি এনভলভমেন্ট অফ আওয়ার মাইন্ডস, এটাও ছিল। এথিক্স অ্যান্ড হিউম্যানিটি আর ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট ইউজিং এডুকেশন ফর নভেল পারপাসেস, এটাও কিন্তু প্যাসেজে ছিল। সো দ্য এডুকেটেড পিপল হ্যাভ অলওয়েজ ডান হেইনাস অ্যাক্ট, এটা মিথ্যা, এটা প্যাসেজ অনুসারে মিথ্যা ছিল। Question number 13, having a degree from world famous institution is not mandatory for developing a novel mind. Fill in the blank an appropriate word based on the passage. So এখানে কিন্তু আমরা এটাই ইউজ করতে পারি যে having a degree from world famous institution is not mandatory for developing a novel mind. একটা মহৎ মন মানসিকতা উন্নয়ন করার জন্য মানে ফেমাস বা অনেক সুপরিচিত ইনস্টিটিউশন থেকে ডিগ্রি নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। সো এখানে ম্যান্ডেটরি ওয়ার্ডটাই হচ্ছে বেস্ট। বাকি যে ওয়ার্ডটা যে হেল্পফুল ফর, এটা যায় না, বেনিফিশিয়ালও হয় না। ইম্পর্টেন্ট আসতে পারতো, বাট ইম্পর্টেন্টের চেয়ে ম্যান্ডেটরিটাই বেশি এখানে সুইটেবল। সো আমরা কোয়েশ্চেন নাম্বার 14 যদি খেয়াল করি, যে দ্য ওয়ার্ড ইমবিউড ইন দ্য প্যাসেজ মিন। ইমবিউড দ্বারা বোঝাচ্ছে যে ইনফিউজড, এই দুইটার প্যাসেজ অনুসারে এই দুইটার মিনিং সেম। সো আমরা এখানে অপশনগুলোর ভেতরে অ্যান্সার হিসেবে ইনফিউজটাকেই চুজ করেছি। 15 নাম্বার যে কোয়েশ্চেন, দিস প্যাসেজ এনকারেজেস আস টু ড্যাশ দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম। আমরা এটাও যদি আমরা খেয়াল করি যে এটা সিনোনিম অ্যান্টোনিমের বেসিক যাদের ভালো তারা কিন্তু এটা পারবে। যেমন দিস প্যাসেজ এনকারেজেস মানে এই প্যাসেজটা উৎসাহিত করে আমাদেরকে টু রিক্যাস্ট, অর্থাৎ ঢেলে সাজাতে দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম, অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে এই প্যাসেজটা আমাদেরকে এনকারেজ করে। আর নতুনভাবে ঢেলে সাজানো মানে হচ্ছে রিক্যাস্ট। আর আমরা বাকি যে অপশনগুলো, যে প্রমোট, এক্সিস্টিং এডুকেশন সিস্টেমটাকে প্রমোট করতে বলেনি এই প্যাসেজে বলেছেন এক্সিস্টিং বা বর্তমান এডুকেশন সিস্টেমটাকে নতুন করে ঢেলে সাজাতে বলেছে। সো এখানে প্রমোট হবে না, ফলো বা ডিসকার্ড কোনোটাই হবে না, এখানে হবে রিক্যাস্ট। কোয়েশ্চেন নাম্বার 16,
যে রিকোর্স অফ আর্মস ইজ নট দ্য বেস্ট সলিউশন টু হস্টিলিটি বিটুইন কান্ট্রিজ। অর্থাৎ এখানে রিকোর্সের পরে প্রেপোজিশন হিসেবে অফ বসে, ফর, টু বা ইন কোনোটাই হবে না। রিকোর্স অফ আর্মস ইজ নট দ্য বেস্ট সলিউশন টু হস্টিলিটি বিটুইন কান্ট্রিজ। এবার 17 নাম্বার কোয়েশ্চেন্সটা যদি দেখি, যে সেন্ট্রাল টু নজরুলস রেভিলিয়ন ওয়াজ ইজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি। অর্থাৎ সেন্ট্রাল টু নজরুলস রেভিলিয়ন অর্থাৎ কাজী নজরুল ইসলামের বিদ্রোহের মূল ছিল হিজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি। অর্থাৎ সমাজের যে সামাজিক যে হায়ারার্কিটা, এটাকে উনি সহ্য করতে পারতেন না। দ্যাট মিন্স উনি সমতা চেয়েছিলেন, সমাজের যে ধনী গরিব যে একটা স্তর ভেদাভেদ থাকবে উনি এটাকে চায়নি। উনি ওনার বিদ্রোহের মাধ্যমেই এটার একটা সমতা চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 18, যে এডুকেশন অ্যান্ড রিচেস আস উইথ নলেজ অ্যান্ড স্কিলস। এখানেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছিল, যে অ্যান্ড রিচের পরে প্রিপোজিশন হিসেবে উইথ বসে, অ্যান্ড রিচেস আস উইথ নলেজ অ্যান্ড স্কিলস। এবার দেখব 19 নাম্বার কোয়েশ্চেন্স। দ্য পাকিস্তানি রুলার্স ইউজড ওয়েপন্স টুয়ার্ডস আস ইনস্টেড অফ ডিফেন্ডিং আস ফ্রম এক্সটার্নাল এনিমিজ। অর্থাৎ পাকিস্তানি রুলার্সরা বা পাকিস্তানি শাসকরা অস্ত্র ব্যবহার করেছিল আমাদের দিকে, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য অস্ত্র ব্যবহার না করে আমাদের দিকেই অস্ত্র ত্যাগ করেছিল। সো এখানে আমাদের দিকে অস্ত্র ত্যাগ করেছিল বোঝাতে টুয়ার্ডস হবে। এবার আমরা দেখব 20 নাম্বার কোয়েশ্চেন্স, যে মাই আঙ্কেল প্রমিসড মি এ প্রেজেন্ট। চুজ দ্য প্যাসিভ ভয়েস অফ দিস সেন্টেন্স। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কী হবে? মাই আঙ্কেল প্রমিসড মি এ প্রেজেন্ট। সো এখানে আমরা যদি খেয়াল করি যে প্রমিসড ভার্বের পরে অবজেক্ট হিসেবে মি রয়েছে, সো আমরা মি এর সাবজেক্ট হিসেবে আইকে চুজ করতে পারি। সো এখানে আই ওয়াজ প্রমিসড, আর যেহেতু প্রমিসটা পাস্টে ছিল এখানে সাবজেক্টের পরে ওয়াজ ব্যবহার করেছি। সো মি এর পরিবর্তে আই, আর প্রমিসড পাস্ট হওয়ার কারণে ওয়াজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রমিসড, আর এই প্রেজেন্টটাকে বাড়তি অংশ হিসেবে দিয়ে তারপরে বাই দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করে ফেলাম। অর্থাৎ আই ওয়াজ প্রমিসড প্রেজেন্ট বাই মাই আঙ্কেল, এটাই হচ্ছে কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, বাই দ্য এন্ড অফ দ্য মিল সাম পিপল টেক এ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ অ্যান কি। এখানে আন্ডারলাইন ফ্রেজটা কি? অর্থাৎ এখানে বাই দ্য এন্ড অফ দ্য মিল অর্থাৎ খাওয়ার শেষে বোঝাচ্ছে। সো এখানে কিন্তু টাইম বোঝাচ্ছে, আর টাইম বোঝালে সেটা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ যে ফ্রেজ দ্বারা টাইম বোঝানো হয় সেই ফ্রেজটা দ্বারা অ্যাডভার্বিয়াল ফ্রেজকেই মিন করে। এবার দেখব কোয়েশ্চেন নাম্বার 22, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস ডু ইউ কাম অ্যাক্রস দ্য ক্যারেক্টার অফ জেরি। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে আ মাদার ইন ম্যানভিল। তারপর দেখতে পাচ্ছি যে হ্যামোরেজ ইজ রিলেটেড টু, এটা হচ্ছে হেলথ, কারণ এটা হচ্ছে একটা রক্তস্রাব, যেটা একটা রোগের নাম মেয়েদের। সো এখানে হ্যামোরেজ এটা যেহেতু স্বাস্থ্য সম্পর্কিত, সো এটার সাথে রিলেটেড হচ্ছে হেলথ। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিনস টু এমিট এ ফেইন্ট অর ইন্টারমিটেন্ট লাইট। অর্থাৎ ইন্টারমিটেন্ট লাইট এটাকে বলা হয় গ্লিমার বা জলজল করা। সো গ্লিমার, এই এখানের যে একটা ফ্রেজটা রয়েছে এটার অর্থ কিন্তু গ্লিমার বা আলো জলজল করা, এটাকেই মিন করতেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি 25 নাম্বার কোয়েশ্চেন্স, যে ল্যাংস্টন হাগসেস ইজ অ্যান ড্যাশ রাইটার। ল্যাংস্টন হাগসেস উনি ছিলেন একজন আমেরিকান রাইটার। তারপর 26 নাম্বার কোয়েশ্চেন্স, ডু অ্যাজ আই সে, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ। এখানে ক্লজটা কি? ডু অ্যাজ আই সে। সো এখানে ডু অ্যাজ আই সে, এখানে আই সে এটা কিন্তু ডু ভার্বটাকে মডিফাই করতেছে। সো এখানে ভার্বকে মডিফাই করার কারণে এই ক্লজটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব। এবার আমরা দেখব যে কোশ্চেন নাম্বার 27, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা ছিল? এই অপশনগুলোর ভেতরে কারেক্ট অপশনটা হচ্ছে শি উড নট, হি উড রেদার নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। এটা বাকি যে অপশনসগুলো ছিল সে প্রত্যেকটাতেই কোনো না কোনোভাবে গ্রামাটিক্যাল ভুল ছিল। যেমন আমরা যদি খেয়াল করি, হি বট এ $300, এখানে কিন্তু 3 ব্যবহার করেছে, আবার হান্ড্রেডের সাথে এস ব্যবহার করেছে, এটা কিন্তু ভুল, এটা হবে না। তারপরে অপশন বিতে দেখতে পাচ্ছি দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। আচ্ছা, এখানে কিন্তু দ্য একটা আর্টিকেল ব্যবহার করা হয়েছে। সো এখানে দ্য হেডমাস্টার এবং সেক্রেটারি একজন ব্যক্তিকেই ইন্ডিকেট করতেছে। সো একজনকে ইন্ডিকেট করার কারণে এখানে ওয়ার হবে না। সো এটা ভুল। সি নাম্বার, ইউ লুক অ্যাজ দো ইউ আর এক্সপেক্টিং সাম ব্যাড নিউজ। এখানে অ্যাজ দোর যে নিয়মটা, এখানে ইউ লুক
অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো নিয়মটা হচ্ছে আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। সো এখানে পাস্ট ইনডিফিনিট কিন্তু ব্যবহার করেনি, অ্যাজ দোর পরে ইউ আর এক্সপেক্টিং প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করেছে, সো এটাও ভুল ছিল। এবার আমরা দেখি 28 নাম্বার যে কোশ্চেন্সটা, 2/3 অফ দ্য পিপল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য কনগ্রিগেশন। সো এখানে 2/3 অফ দ্য পিপল, এখানে পিপলের কিন্তু 2/3কে মিন করতেছে। সো এখানে 2/3 পরে বা ফ্র্যাকশনের পরে যদি প্লুরাল নাউন থাকে, সো এখানে ভার্ব প্লুরাল হবে, যেহেতু এখানে পিপলটা প্লুরাল, সো এখানে ওয়্যার হবে। এবার 29 নাম্বার কোশ্চেন্স, যে ইনকারেক্ট সেন্টেন্স কোনটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বারটা হচ্ছে ইনকারেক্ট, কারণ হচ্ছে রিজেম্বলস এই ওয়ার্ডের পরে প্রেপোজিশন টু বসে না। আবারও বলছি, রিজেম্বলসের পরে টু বসবে না, এখানে টু দেওয়ার কারণে এটা ভুল, বাকি অপশনগুলো কারেক্ট ছিল। 30 নাম্বার কোশ্চেন্সটা, যে ইয়েট এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, হেয়ার ইয়েট ইজ অ্যান ড্যাশ। এখানে ইয়েটটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এবার দেখব 31 নাম্বার কোশ্চেন্সটা, ইফ কল্পনা চাওলা হ্যাড নট ড্যাশ আর্ডেন ডিজায়ার শি উড নট হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোনট। সো এখানে হ্যাড হবে, কারণ হ্যাড হওয়ার কারণ হচ্ছে এখানে হ্যাডটা হচ্ছে হ্যাড নট, এরপরে মূল ভার্ব হিসেবে হ্যাড বসছে। আবারও বলতেছি, এখানে হ্যাড নট হ্যাড এর মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে কিন্তু হ্যাড আছে, সো এখানে তারপর আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসাবে কিন্তু হ্যাভের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, এই কারণে হ্যাড নট হ্যাড হবে। সো তারপরটা আমরা দেখতে পাচ্ছি যে ইট ওয়াজ 10 to 12 মোস্ট অফ দ্য শপস ড্যাশ জাস্ট ক্লোজড। এটা কি হবে? এখানে আমরা যদি অপশনগুলো খেয়াল করি, যে ইট ওয়াজ 10 to 12, এখানে কিন্তু ওয়াজ থাকার কারণে এটা পাস্ট ঘটনা, সো এখানে এ নাম্বার আর বি নাম্বার হ্যাভ এই দুইটা কিন্তু শুরুতেই ভুল। তারপরে আমরা খেয়াল করতে পারি যে মোস্ট অফ দ্য শপস ওয়াজ জাস্ট ক্লোজড, এটাও কিন্তু হয় না, ওয়াজ হবে না। সো এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে আমাদেরকে হ্যাডটাকেই চুজ করতে হবে। এবার আমরা দেখব যে 33 নাম্বার কোয়েশ্চেন্সটা, যে শি নিড নট ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি। অর্থাৎ তার শি নিড নট ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন, অর্থাৎ কিচেনে বা রান্নাঘরে তার প্লেট ধোয়ার দরকার নেই, লিভিং হার স্টাডি পড়াশোনা বাদ রেখে। সো এখানে নিড নটটাই কারেক্ট হয়। আর এটা যেহেতু হচ্ছে পাস্ট ঘটনা বোঝাচ্ছে, সো এখানে নিড নট হবে। অন্যান্য অপশানগুলোতে যে ব্যবহার করছে নিডস নট বা নিড নট টু, নিডস নট, এগুলো হবে না। 34 নাম্বার কোশ্চেন্স, যে হোমার ডিসক্রাইবস এ রেস অফ ম্যান হু স্প্রেন্স ফ্রম দ্য গডস। এখানে হচ্ছে হোমারের কথা বলেছে, যে ইলিয়ডের যে হোমার মহাকাব্য, সেখান থেকে এই কোশ্চেন্সটা করা হয়েছে, যে হোমার ডিসক্রাইবস এ রেস অফ ম্যান হু স্প্রেন্স ফ্রম দ্য গডস। তারপর 35 নাম্বার যে কোশ্চেন্সটা, হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার ড্যাশ। এখানে এটা এসেছিল যে সাবজাংটিভ ভার্ব থেকে, যে সাজেস্টেড ভার্বের পরে যদি দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে মূল ভার্বের বেস ফর্ম বসবে। আবারও বলতেছি, সাজেস্টেড এটা হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব, এবং সাবজাংটিভ ভার্ব হওয়ার কারণে দ্যাটের পরে সাবজেক্টের পর মূল ভার্বের বেস ফর্ম হবে। মূল ভার্বের বেস ফর্ম রয়েছে অপশন কতে, ওয়ার্ক। বাকি যে অপশনগুলো রয়েছে, যে বি ওয়ার্কস এস ব্যবহার করেছে, তারপরটা ইনফিনিটিভ ব্যবহার করেছে, তারপরটা পাস্ট ফর্ম করেছে, এগুলো হবে না। সো 35 নাম্বার কোশ্চেন্সের সঠিক অ্যান্সার হবে শুধু ওয়ার্ক। এবার আমরা কথা বলবো যে সাধারণ জ্ঞান অংশ নিয়ে, বি ইউনিটের যে সাধারণ জ্ঞান অংশ গুচ্ছ পরীক্ষার, সেটা নিয়ে কথা বলবো। যে পায়রা সমুদ্র বন্দর কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? পায়রা সমুদ্র বন্দর, আপনারা এখানে একটা নোট দিয়ে দেওয়া হয়েছে, আপনারা নোটটা পড়েন, যে 13ই আগস্ট 2016 পায়রা সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আর 19শে নভেম্বর 2013 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিত্তিফলক উন্মোচনের মাধ্যমে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হয়। সো 19শে নভেম্বর 2013, এখানে কিন্তু 19শে নভেম্বর 2013 রয়েছে, আবার হচ্ছে সো এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, 19শে নভেম্বর 2013, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ অপশন 13ই আগস্ট 2016 কিন্তু নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার কোশ্চেন, যে অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত মৌসিনরাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? মৌসিনরাম এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত, এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তারপর রয়েছে যে সত্যবিলোপ নীতি কোন গভর্নর জেনারেল আমলে প্রণীত হয়? এটা হচ্ছে লর্ড ডালহৌসি, যে ইংরেজ যে গভর্নর ছিল লর্ড ডালহৌসি, ওনার আমলে সত্যবিলোপ নীতিটা প্রণীত হয়েছিল।
তারপর কোশ্চেন নাম্বার 4 যে একই এলাকা ও সম মানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটা? অর্থাৎ একই এলাকার যে সম মানসিকতা সম্পন্ন মানুষ তাদের সমন্বয়ে গঠিত হয় একটা সমাজ। তারপর কোশ্চেন নাম্বার 5 কোনটি পদসঞ্চারী মুদ্রাস্ফীতি হতে পারে? অর্থাৎ এটি হবে 8%। তারপর ব্লু ইকোনমি ধারণাটি কে দিয়েছেন? ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতি যেটা, এটার ধারণা দিয়েছিলেন গুন্টার পাউলি। গুন্টার পাউলি হচ্ছে ব্লু ইকোনমির ফার্স্ট ধারণা দিয়েছিল। তারপর 7 নাম্বার কোশ্চেন যে সর্বপ্রথম যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রবর্তন করেন কে? সর্বপ্রথম যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রবর্তন করেন অ্যারিস্টটল। অ্যাসকি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহার করা হয়? অ্যাসকি কোডে ব্যবহার করা হয় 32টি কোড। তারপর 9 নাম্বার কোশ্চেন যে বিডিএমএস এর উদাহরণ কোনটি? বিডিএমএস হচ্ছে অর্থাৎ বিডিএমএস এর এখানে একটা উদাহরণ হচ্ছে এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেস হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমসের একটা সফটওয়্যার। তারপর দেখতে পাচ্ছেন কোশ্চেন নাম্বার 10 যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা পাবনাতে অবস্থিত সেটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। তারপরে বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে? অর্থাৎ উন্নয়নশীল দেশে স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা প্রদান করে থাকে বিশ্বব্যাংকের যেটা আইএফসি ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, যেটা বিশ্বব্যাংকের একটা প্রতিষ্ঠান। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে? দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো। এটি সর্বশেষ যে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছিল। তারপর 13 নাম্বার কোশ্চেন যে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণের ক্ষেত্রে কোন পদ্ধতি? এটা হচ্ছে সিমপ্লেক্স। অর্থাৎ কম্পিউটার থেকে যে প্রিন্টারে ডেটা প্রেরণ করা হয় এটা হচ্ছে সিমপ্লেক্স। এবার দেখব কোশ্চেন নাম্বার 14 যে চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কোনটি? অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেটা, সেখানের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি কেন্দ্রাভিমুখতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে? অর্থাৎ স্বাধীনতার ষষ্ঠ তফসিলে হচ্ছে স্বাধীনতার ঘোষণা, আর পঞ্চম তফসিলে ছিল 7 মার্চের ভাষণ, এবং স্বাধীনতার ঘোষণাপত্র যেটা সেটা ছিল সপ্তম তফসিলে। সো এখানে স্বাধীনতার ঘোষণা যেটা সেটা হবে ষষ্ঠ তফসিল। তারপরে ইউনাইটেড নেশনস ইউএনসিটিএডি এর কাজ কি? এটার কাজ হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। উন্নয়নশীল রাষ্ট্রের অর্থাৎ ইউনাইটেড নেশনস সেন্টার ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত। তারপর 17 নাম্বার যে কোশ্চেন্সটা, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই গানটির রচয়িতাকে? এই গানটির রচয়িতা হচ্ছে আব্দুল লতিফ। এবার দেখব কে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী। তারপরে মোহামেডান লিটারেরি সোসাইটি কে গঠন করে? মোহামেডান লিটারেরি সোসাইটি গঠন করে নবাব আব্দুল লতিফ। কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়? অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত সামাজিক উন্নয়ন সম্ভব নয়। রাফা সীমান্ত কোন যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট? রাফা সীমান্ত হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ এটির সাথে সম্পৃক্ত। সেপ্টেম্বর অন যশোর রোড এটির রচয়িতা কে? এটি হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ মুক্তিযুদ্ধের শেষের দিকে উনি যশোরে অবস্থান করতেছিলেন, এবং সে সময় যুদ্ধের যে বিভিন্ন অবস্থা নিয়ে উনি একটা বই লিখেছিলেন যেটার নাম হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। 23 নাম্বার যে কোশ্চেন যে কোনটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্ত? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্ত হচ্ছে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য। এবার 24 নাম্বার কোশ্চেন যদি আমরা খেয়াল করি যে প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি জিআই পণ্য কোনটি? এটি হবে জামদানি শাড়ি। বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই পণ্য হিসেবে প্রথম স্বীকৃতি পেয়েছিল জামদানি শাড়ি। 25 নাম্বার কোশ্চেন ট্যাবু শব্দের অর্থ কী? ট্যাবু শব্দের অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা। বই কোন ধরনের সংস্কৃতি? বই হচ্ছে একটা বস্তুগত সংস্কৃতি। তারপর বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ কত সালে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে? এটি 2024 সালের 12ই মার্চ এই এমবি আবদুল্লাহ এটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল। তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বাস করে? ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি বাস করে হচ্ছে কক্সবাজারের দিকে। তারপর ফিশারীয় সমীকরণ কিসের সঙ্গে সংশ্লিষ্ট? এটি হচ্ছে মুদ্রার পরিমাণের সাথে সম্পর্কিত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সভাপতির পদ লাভ করে বাংলাদেশ কত সালে? এটির সঠিক উত্তর এখানে দেয়া ছিল না। এবার আমরা কথা বলবো
বাংলা অংশের সমাধান নিয়ে, গুচ্ছ বাংলা অংশের সমাধান নিয়ে। সো ফার্স্ট কোশ্চেন্সটা ছিল ফরিদপুরে কত সালে নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ার্কার ইনচার্জ ছিলেন? অর্থাৎ 1946 সালে নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুরের ওয়ার্কার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রুডি শব্দের উদাহরণ কোনটি? এখানে রুডি শব্দের উদাহরণ হচ্ছে সন্দেশ, বাসি, তৈল, প্রবীণ, সন্দেশ, এগুলো হচ্ছে রুডি শব্দ। তারপর ভাব বিশেষ্য কোনটি? সন্দেহ, এটা হচ্ছে একটা ভাব বিশেষ্য। 4 নাম্বার কোশ্চেন যে এক্সকেভেশন শব্দের পরিভাষা কি? এক্সকেভেশন মানে হচ্ছে খনন। তারপরে 5 নাম্বার নিরাক অর্থ কি? নিরাক অর্থ হচ্ছে স্তব্ধতা। 6 নাম্বার কোশ্চেন যে জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়কে কি বলা হয়? এটাকে বলা হয় বোতর। জমিতে বীজ বপন করার এবং ফসল কাটার যে একদম উপযুক্ত সময় সেটাকে বলা হয় বোতর। তারপর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার সম্পর্ক স্বীকার করার কারণ কি? রেইনকোটের উদ্দীপনা, অর্থাৎ রেইনকোট, ওনার শ্যালকের যে রেইনকোটটা পরেছিলেন নুরুল হুদা, এটা পরার কারণে তার ভেতরে যে উদ্দীপনা কাজ করেছিলেন তার ফলেই কিন্তু সে স্বীকার করেছিল। ওটা ছিল নিশানা, আনন্দের আর সুখের। এই নিশানাটি কি? এটি হচ্ছে তাল গাছ। 9 নাম্বার কোশ্চেন সে মুখ ফ্যাকাশে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই লাল সালু উপন্যাসে কার সম্পর্কে কথাটি বলা হয়েছিল? এটি বলা হয়েছিল আমেনা বিবি সম্পর্কে। 10 নাম্বার কোশ্চেন দুপায়ে গিয়ে ওদারে তাকিয়ে সে বলে বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। এই উক্তির নেপথ্যে মজিদের কোন বোধ কাজ করছে? এটি হচ্ছে মজিদের বিস্ময় কাজ করছে। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান পেয়ে বিনিময়ে কী দান করেছেন? প্রতিদান কবিতায় বিষে ভরা বান পেয়ে কবি দান করেছে বুক ভরা গান। 12 নাম্বার কোশ্চেন্স অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কী বোঝায়? মাতৃআজ্ঞা বলতে বোঝায় মাতৃভূমির প্রতি কর্তব্যকে মিন করা হয়েছিল। মন্দ নয় হে খাঁটি সোনা বটে উক্তিটি কার? এটি হচ্ছে বিনোদার উক্তি। 14 নাম্বার কোশ্চেন্স এ আবার একটা কি কথা? বিলাসী গল্পে এই কথা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে বোঝানো হয়েছে স্ত্রীলোকের গায়ে হাত না তোলা। এটা আবার কি কথা? 15 নাম্বার কোশ্চেন্স কোনটি সংলাপ নির্ভর কবিতা? তাহারেই পরে মনে। তাহারেই পরে মনে সুফিয়া কামালের, এটা হচ্ছে একটা সংলাপ নির্ভর কবিতা। পেপে শব্দটির ভাষা কি? পেপে হচ্ছে একটা পর্তুগিজ ভাষার শব্দ। 17 নাম্বার কোশ্চেন্স অভাব অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? অর্থাৎ অথই। অথই হচ্ছে এখানে অভাব অর্থে, থইয়ের অভাব যেখানে সেটাকে বলে অথই, এখানে অভাব অর্থে ব্যবহার করা হয়েছে। ছেলেটি কাঁদতে লাগলো বাক্যটির চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে অবিরাম অর্থে। কাঁদতে লাগলো মানে অবিরাম, কন্টিনিউয়াসলি কাঁদতেছিল, সো এখানে অবিরাম অর্থে। এবার আমরা দেখব বাংলা অংশের যে 19 নাম্বার কোশ্চেন্সটা কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি? কোকিল শব্দের সমার্থক শব্দ হচ্ছে পিক। 20 নাম্বার ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? অবিনাশী বর্ণমালাকে তুলনা করা হয়েছে নক্ষত্রের সাথে। তারপরে প্রাদি সমাজের উদাহরণ কোনটি? প্রাদি সমাসের উদাহরণ হচ্ছে প্রগতি। 22 নাম্বার এদেশের বুকে 18 আসুক নেমে, এই পঙ্ক্তিতে 18 শব্দটির আলংকারিক অর্থ কী? এখানে 18 বলতে তারুণ্যকে মিন করা হয়েছে। তারপর 23 নাম্বার কোশ্চেন্স কাজী নজরুল ইসলাম আমার পদ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন? উনি সালাম বা নমস্কার জানিয়েছিলেন ওনার সত্যকে। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বাক্যটি কোন রচনার? এটি হচ্ছে 52 দিনগুলো রচনায় নুরুল আমিনের হটকারিতা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে বসে উক্তিটি করেছিলেন। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছিল? বাঁকা জল বলতে বোঝানো হয়েছিল অনন্ত কালো স্রোত। তা বলে বাঙালি কাপুরুষ নয় উক্তিটি কে করেছেন? এটি ওয়ালি খান। বাঙালি কাপুরুষ নয়, এটি বলেছিলেন ওয়ালি খান। সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি? এটি হবে রস্যই। রস্যইটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি এবং সংবৃত। আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? আবুল ফজল যুক্ত ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে। অনুবীক্ষণ শব্দটির অক্ষর কয়টি? অনুবীক্ষণ এখানে 4টি অক্ষর রয়েছে। নাল অ্যান্ড ভয়েড এটি অর্থ কী? এর অর্থ হচ্ছে বাতিল। নাল অ্যান্ড ভয়েড পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে বাতিল। উজ্জ শব্দের সঠিক উচ্চারণ কোনটা হবে? এটার অপশন ক হচ্ছে উজ্জ। তারপর কোনটি শুদ্ধ বানান? এখানে সুকে সিনি বানানটি ভুল, সক্ষতাও বানানটি ভুল, নিরহংকারী এটিও ভুল। সো এটা ইতপূর্বে এটি একমাত্র শুদ্ধ ছিল, বাকি যে অপশনগুলো সবগুলোই ভুল ছিল। 33 নাম্বার কোশ্চেন্স কোন বানানটি শুদ্ধ? এখানে পূর্বাহ্ন বানানটি শুদ্ধ, বাকিগুলো ভুল ছিল। 34 কোনটি অশুদ্ধ? পূর্বাহ্ন বানানটি হচ্ছে অশুদ্ধ, কারণ পূর্বাহ্নের নিচে হয়ের মাঝখানে ওটা হবে না, পূর্বাহ্নর নিচে হবে দন্তেন্যটা।
পূর্বাহ্ন নিচে হবে, সো এখানে যেহেতু নিচে হবে এটা ওরা দিয়েছে মাঝখানে, সো এটা ভুল। 34 নাম্বার, কেউ কোথাও কিছু কি জাতীয় সর্বনাম, এটা হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক অর্থাৎ ইনডেফিনিট প্রোনাউন যেটাকে বলে। তারপর 35 নাম্বার, কোন বাক্যাংশটি শুদ্ধ, এখানে শুদ্ধ বাক্যাংশ কোনটা, এখানে শুদ্ধ বাক্যাংশ রয়েছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা, এটা হচ্ছে শুদ্ধ। বাকি যে অপশনগুলো ছিল যে ষোড়শ বার্ষিকী, বার্ষিকী হওয়ার কারণে ভুল, ষষ্ঠদশ বার্ষিকী এটাও ভুল, 16তম সাধারণ অধিবেশন এটাও ভুল। সো এখানে অপশন বি ষোড়শ বার্ষিক সাধারণ সভা এটাই কারেক্ট ছিল। সো এতটুকুই ছিল গুচ্ছ মানবিক অর্থাৎ যে বি ইউনিটের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অংশের বিস্তারিত সমাধান। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।